গল্পটি শুরু হয় ১৯৪৫ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যায়ে ছিল। এখানে আমরা দেখি কোইচি নামের একজন পাইলট একটি জাপানি ফাইটার প্লেন উড়িয়েছেন। হঠাৎ করেই তার প্লেন খারাপ হয়ে যায়, তাই কেউ তাকে একটি দ্বীপে নামিয়ে দেয়। আসলে সেই দ্বীপে একটি মেরামত ঘাঁটি ছিল, যেখানে ক্ষতিগ্রস্ত বিমানগুলি মেরামত করা হয়েছিল। সেখানে কোইচি তাচিবানা নামের একজন মেকানিককে তার প্লেন ঠিক করতে বলে। কিন্তু তাচিনা যখন প্লেনটি সাবধানে চেক করেন, তখন তিনি দেখতে পান যে প্লেনে কোনো ভুল নেই। এর সাথে সে বুঝে যায় কোইচি তার শেষ মিশন এড়াতে বিমান ভাঙার অজুহাত তৈরি করেছেন। তাচিবানা কোচির কাছে যায় এবং বলে, আমি জানি আপনি মিশন এড়াতে মিথ্যা বলেছেন। আসলে কোইচিকে দেওয়া মিশনে তার প্রাণ হারানোর সমস্ত সম্ভাবনা ছিল, তাই সে মিশন শেষ না করে পালানোর সিদ্ধান্ত নেয়। একথা শুনে কোচি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে গিয়ে সমুদ্র তীরে বসে পড়ে। তখন আরেকজন মেকানিক তার কাছে এসে বলে যে তুমি যা করেছ তা ভুল ছিল না, কারণ ওই মিশনে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। কিছুক্ষণ পর কোইচি সাগরের দিকে তাকায় এবং দেখে কিছু মাছ সাঁতার কাটছে না, কিন্তু মৃত অবস্থায় পানিতে ভাসছে। এটা দেখে তার একটু অদ্ভুত লাগছে, কিন্তু সে সেদিকে খুব একটা পাত্তা দেয় না। রাত ধীরে ধীরে পড়ে এবং কোইচি বেশে ফিরে আসে। তারপর হঠাৎ সেখানে একটি ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে, যার কারণে সবাই অনুভব করে যে শত্রু তাদের আক্রমণ করতে চলেছে। কিন্তু যখন তারা সার্চ লাইট দিয়ে চারপাশে তাকায়, তখন তারা দেখতে পায় সমুদ্র থেকে একটি খুব বড় এবং ভীতিকর প্রাণী আসছে। এই বিপজ্জনক প্রাণীর নাম ছিল গডজিলা। এর বিশাল আকার এবং ভয়ঙ্কর চেহারা দেখে সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে এখানে সেখানে লুকিয়ে থাকে। এদিকে তাচিবানা কোইচিকে বলে যে আপনি একজন ফাইটার পাইলট এবং আপনার বিমানে গডজিলা আক্রমণ করা উচিত। এই কথা শুনে কোইচি তার প্লেনে গিয়ে বসে, কিন্তু সাথে সাথে গডজিলা ঠিক তার সামনে হাজির হয়। কোইচি ভয়ে কাঁপতে থাকে। সে এতটাই ভয় পায় যে গুলি চালাতে সাহস পায় না। তা দেখে তাচিবানা ও তার অবশিষ্ট সঙ্গীরা তাদের বন্দুক দিয়ে গডজিলাকে লক্ষ্য করে গুলি চালায়। শুরু করা যাক। এটি গডজিলাকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। সে তার পথে আসা লোকদের ধরতে এবং হত্যা করতে শুরু করে, এমনকি তাদের কাউকে গিলে ফেলে। মুহূর্তের মধ্যে সে পুরো মেরামতের ভিত্তিটি ধ্বংস করে দেয়। অন্যদিকে কোইচি এখনও ভয়ে বিমানে বসে আছেন। তারপর গডজিলা তার সমতলের দিকে এগিয়ে যায় এবং এটি তোলার চেষ্টা করে। এটা দেখে কোইচি সঙ্গে সঙ্গে প্লেন থেকে লাফিয়ে পড়ে। গডজিলা প্লেনটিকে তুলে নিয়ে দূরে ফেলে দেয়, যার ফলে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের প্রভাবে কোচি অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে কোইচি যখন জ্ঞান ফেরে, তখন সে চারিদিকে ধ্বংসের দৃশ্য দেখে। তার প্রায় সব সঙ্গী নিহত হয়েছে, কিন্তু তাচিবানা কোনো মতে বেঁচে গিয়েছিল এবং সে সবার লাশ সংগ্রহ করে এক জায়গায় রাখছিল। তাচিবানা যখন কোইচির দিকে চোখ রাখে, তখন সে ভীষণ রেগে যায়। সে তাকে বলে যে আপনি যদি গডজিলা আক্রমণ করতেন, তাহলে হয়তো আমাদের কমরেডদের জীবন বাঁচানো যেত। এই কথা শুনে কোইচির হৃদয় গভীর অনুশোচনায় ভরে যায় এবং সে তার সিদ্ধান্তের জন্য খুব দুঃখিত হতে শুরু করে। কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হয় এবং সব সৈন্য তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করে। কোইচিও তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে। তার বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং চারপাশে সর্বত্র কেবল ধ্বংসই দৃশ্যমান ছিল। তখন তার প্রতিবেশী সুমিকো তাকে দেখে রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি যুদ্ধ থেকে পালিয়ে কিভাবে ফিরে এলে? আপনি নিশ্চয়ই আপনার জীবন বাঁচাতে কোথাও লুকিয়ে আছেন। এরপরে সুম দুঃখ পায় এবং তাকে বলে যে আপনার বাবা মা এবং আমার সমস্ত সন্তান একটি ভয়ানক বিস্ফোরণে নিহত হয়েছে। বাবা মায়ের মৃত্যুর খবর শুনে কোইচি সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং গভীর দুঃখে ডুবে যায়। কয়েকদিন পর কেউ বাজারে যায়। সেখানে পুলিশ একটি মেয়েকে তাড়া করছে যে কম্বল চুরি করেছিল। সেই মেয়ের সাথে একটা ছোট মেয়েও আছে। তখন কোইচি তার সামনে হাজির হয়। মেয়েটি দ্রুত শিশুটিকে কোইচির কোলে রাখে এবং সেখান থেকে পালিয়ে যায়। কোইচি সেখান থেকে মেয়েটিকে নিয়ে রওনা হতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি আবার তার কাছে আসে। কোইচি তাকে তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম নোরি বলে। এরপর কেউ বাড়ি ফিরে আসে সেদিকে যেতে শুরু করে এবং নিকো তাকে তার বাড়ির দিকে অনুসরণ করে। সে তাকে বলে, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? নোরিকো কোইচিকে বলে যে সে এখনও বিবাহিত নয় এবং শিশুটিও তার নিজের নয়। আসলে এই মেয়েটির মা একটি বিস্ফোরণের সময় মারা গিয়েছিলেন
এবং মৃত্যুর আগে তিনি তার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন। নরিকো বলে, আমি নিজেও এতিম, তাই এই মেয়ের কষ্ট বুঝতে পারি। এই কারণে আমি এটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সব শোনার পরেও কোইচি খুব আবেগপ্রবণ হয় না এবং নরিকোকে বলে, আপনি ডিনার করে নিন, কিন্তু তারপর এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কথা বলতে বলতে সেই রাতেই কোইচির বাড়িতে ঘুমিয়ে পড়ে নরিকো। পরের দিন সকালে কোইচির প্রতিবেশী সুমিকো তাকে নরিকো এবং মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর কোইচি তাকে পুরো সত্যটা বলে। এই কথাটা শুনে সুমিকোর সেই নিষ্পাপ মেয়েটির জন্য করুণা হয়। তাই সে নরিকোকে সাহায্য করতে শুরু করে এবং শিশুর যত্ন নিতে সাহায্য করে। শুধু তাই নয়, তিনি কোইচিকে একটি বস্তা ভাতও দেন, যাতে তিনি মেয়েটিকে ঠিকমতো খাওয়াতে পারেন। এভাবে আস্তে আস্তে একটা বছর চলে যায়। একদিন কোইচি নরিকোকে বলে যে সে সরকার থেকে চাকরি পেয়েছে। এই কাজে তাকে সমুদ্রের গভীরে গিয়ে শত্রুদের রাখা মাইন বোমাগুলো খুঁজে বের করে ধ্বংস করতে হবে। বিনিময়ে সে ভালো পরিমাণ পাবে। এটা শুনে সে নরিকে বলে যে এই কাজটা খুব বিপজ্জনক, কিন্তু কেউ তাকে ব্যাখ্যা করে যে তাদের জীবিকা অর্জনের এটাই একমাত্র উপায়। পরের দিন কেউ তার নতুন কাজে আসে। সেখানে তিনি জানতে পারেন যে সরকার তাদের শুধু ছোটখাটো অস্ত্র এবং একটি সাধারণ নৌকা দিয়েছে, যেখানে তাদের চাকরি দেওয়ার আগে তাদের কাছে আরও ভালো অস্ত্র আছে। একটি শক্তিশালী নৌকা প্রতিশ্রুতি ছিল। এখানেই কোয়ের সাথে ডক্টর কেনজির দেখা হয়, যিনি পূর্বে একজন নৌবাহিনীর বিজ্ঞানী ছিলেন এবং এখন এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ক্যাপ্টেন সেজি এবং শিরোও সেখানে উপস্থিত ছিলেন, যারা কোইচির মতো যুদ্ধ থেকে পালিয়ে ফিরে এসেছিলেন। কিছুক্ষণ পর সবাই তাদের নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছায়। সেখানে ক্যাপ্টেন সেজি কোইচিকে এই কাজের সম্পূর্ণ তথ্য দেন। এদিকে তারা সাগরে মাইন বোমা দেখতে পায়। সেজন্য সেজি সেই মাইন বোমাটি গুলি করার চেষ্টা করে, কিন্তু তিনি ভালো লক্ষ্য রেখেছিলেন মনে হচ্ছে না। তারপর কেউ তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং সঠিক লক্ষ্য নিয়ে মাইন বোমায় গুলি চালায়। গুলি ছোড়ার সাথে সাথে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই খুশি হয়ে ওঠে। সেই রাতে তার ঘরে কেউ ঘুমাচ্ছে। তারপর তার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখা যায়। স্বপ্নে সে বাড়ির বাইরে কারো চিৎকার শুনতে পায়। যখন সে বাইরে যায় এবং দেখে গডজিলা সেখানে সব মেকানিককে মেরে ফেলছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় কোচি। সে ভয় পায় এবং অনুভব করতে শুরু করে যে গডজিলাও তাকে সেদিন হত্যা করেছিল, আর এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা স্বপ্ন মাত্র। ভয়ে সে নরিকোতে যেতে শুরু করে, কিন্তু তাকে হঠাৎ তার কাছে আসতে দেখে নরিকো ভয় পেয়ে যায় এবং তাকে দূরে ঠেলে দেয়। তখন কেউ একজন তাকে বলে যে সে যুদ্ধে তার বাবা মা এবং অনেক কমরেডকে হারিয়েছে। এ কারণে সে এমন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। এটা শুনে নরিকো তাকে শান্ত করে এবং উৎসাহ দেয়। এদিকে আমেরিকার সমুদ্রে তার পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং একটি বড় পারমাণবিক বিস্ফোরণ ঘটে। গডজিলাও একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন। এই পারমাণবিক বিস্ফোরণ গডজিলাকেও প্রভাবিত করে এবং সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। কিছু সময় পর আমরা দেখি কেউ তার চাকরি থেকে ভালো আয় করতে শুরু করেছে। সেই টাকা দিয়ে সে একটি বাইক কিনে তার জরাজীর্ণ বাড়ি মেরামত করে। এক রাতে কেনজি, সেজি এবং শিরো রাতের খাবারের জন্য কোয়ের বাড়িতে আসে। তারা সবাই মনে করে নরিকো কোয়ের স্ত্রী, কিন্তু নরিকো তাদের সত্য কথা বলে। সে বলে যে সে কোয়ের স্ত্রী নয় এবং এই শিশুটিও তার নিজের নয়। তখন ছোট মেয়ে কোইচিকে বাবা বলে ডাকে। এটা শুনে কোইচির বন্ধুরা তাকে বলে যে তার উচিত নরিকোকে বিয়ে করে সংসার শুরু করা, কিন্তু কোইচি স্পষ্টভাবে এটি অস্বীকার করে। কিছু সময় পর নরিকোও চাকরি পায়। তারপর সে কোইচিকে বলে যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। তিনি আরও বলেন তিনি চলে যাওয়ার পর একজন ভালো মেয়েকে বিয়ে করে সুখে সংসার শুরু করতে পারবেন। এছাড়া মেয়েটির সম্পর্কে সে আরও জানায় যে তার প্রতিবেশী সুমি তার যত্ন নিতে প্রস্তুত, সেজন্য তাদের তাকে নিয়ে চিন্তা করতে হবে। এদিকে সবাই খবর পায় যে আমেরিকার পারমাণবিক পরীক্ষার কারণে গডজিলা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে এখন জাপানের দিকে অগ্রসর হচ্ছে। খবরে বলা হয়েছে জাপানে পৌঁছাতে সময় লাগবে মাত্র 1 সপ্তাহ। পরের দিন কোইচি তার সহকর্মীদের সাথে কাজে যায়। তারপর তারা সমুদ্রের মাঝখানে একটি বড় আমেরিকান জাহাজ দেখতে পান, যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সময়ে কোইচি সমুদ্রে মরা মাছ ভাসতে দেখেন
এটি দেখে তিনি বুঝতে পারেন যে গডজিলা তার চারপাশে উপস্থিত রয়েছে এবং সে আমেরিকান জাহাজটি ধ্বংস হয়ে গেছে। কোইচি, আপনার সহযোগীদের গডজিলা সম্পর্কে বলুন। শিরো এটা শুনে খুব ভয় পেয়ে যায়, কারণ তার ছোট নৌকা দিয়ে গডজিলার মতো বিশাল দানবের সাথে লড়াই করা প্রায় অসম্ভব ছিল। এ কারণে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। কিন্তু তারপর হঠাৎ গডজিলা সমুদ্রের জল থেকে বেরিয়ে আসে এবং তাদের দিকে এগোতে থাকে। অবিলম্বে কানজি এবং কোইচি সমুদ্রে একটি মাইন বোমা নিক্ষেপ করে যাতে এটি গডজিলার কাছে বিস্ফোরিত হয়। কিন্তু সেই মাইন বোমার কোনো প্রভাব নেই গডজিলার উপর। এটা দেখে কেউ বন্দুকগুলি শুরু করে, কিন্তু এমনকি বুলেট গডজিলার উপর খুব একটা প্রভাব ফেলে না। ঠিক তখনই কেনজি আরেকটি বোমা পানিতে ফেলে দেয়, কিন্তু যে তারে বিস্ফোরণ হয় তা ভেঙে যায়। এমতাবস্থায় কোইচি বোমাটি গুলি করে বিস্ফোরণের চেষ্টা করেন। কাকতালীয়ভাবে বোমাটি গডজিলার মুখে পৌঁছে এবং কোইচিকে গুলি করার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের কারণে গডজিলার একটি চোখ এবং মুখের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গডজিলার ক্ষত নিজে থেকেই সেরে উঠতে শুরু করে। এটা দেখে সবাই বিস্মিত হয়ে যান। একটি ক্রুদ্ধ গডজিলা জল থেকে বেরিয়ে আসে এবং তাদের নৌকা আক্রমণ শুরু করে। এদিকে জাপানি সেনাবাহিনীও সেখানে পৌঁছে গডজিলায় নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এটি গডজিলাকে আরও বেশি ক্ষুব্ধ করে এবং সে সামরিক জাহাজে আক্রমণ করে। তারপরও সেনাবাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। অনেক গুলিবিদ্ধ হওয়ার পর গডজিলা কিছু সময়ের জন্য মারাত্মকভাবে আহত হয়ে আবার সমুদ্রে চলে যায়। কিন্তু হঠাৎ সে আবার বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে সেনাবাহিনীর জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপরে গডজিলা জোরে গর্জন করে টোকিও শহরের দিকে অগ্রসর হতে শুরু করে, যেখানে নোরিকো সবেমাত্র তার নতুন কাজ শুরু করেছিল। কিছুক্ষণ পরে আমরা কোইচিকে হাসপাতালে দেখি। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন। নোরিকো যখন তার অবস্থা দেখে তখন সে খুব দুঃখ পায়। সে কাউকে জিজ্ঞেস করে, তুমি সবসময় এত চিন্তায় থাকো কেন? আর তুমি আমার কাছে তোমার জিনিস লুকাচ্ছ কেন? তুমি কি আমাকে তোমার জীবনে কিছুই মনে করো না? তারপর কোইচি নোরিকোকে সেই মৃত মেকানিক্সের ছবি দেখায় এবং বলে যে এই সব আমার কারণে মারা গেছে। আমি যদি সেদিন গডজিলা আক্রমণ করতাম তাহলে হয়তো তার জীবন বাঁচানো যেত। কোইচির কাছ থেকে এটি শুনে নোরিকো তাকে ব্যাখ্যা করে যে এটি তার দোষ নয়। সর্বোপরি তিনিও একজন মানুষ এবং এমন সময়ে ভয় পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক। পরের দিন গডজিলা টোকিও শহরের কাছে আসে। তাকে থামাতে সেনাবাহিনীর জাহাজ তাকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু গডজিলার ওপরের কোনো প্রভাব নেই। একই সময়ে কোইচি তার বাড়িতে। রেডিও থেকে সে জানতে পারে গডজিলা টোকিও শহরের দিকে যাচ্ছে। এ কথা শুনে নোরিকো উদ্বিগ্ন বোধ করা শুরু করুন। অন্যদিকে গডজিলা টোকিওতে পৌঁছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু করে। এদিকে তার চোখ একটি ট্রেনে পড়ে এবং সে সেটি তুলে নিয়ে ভাঙতে শুরু করে। কাকতালীয়ভাবে নোরিকোও একই ট্রেনে উপস্থিত রয়েছে। জীবন বাঁচাতে তিনি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন। এখন গডজিলা তার সামনে সবকিছু ধ্বংস করতে শুরু করে। এদিকে কয়েকজন সংবাদকর্মী একটি ভবনের ছাদে দাঁড়িয়ে গডজিলার ছবি তুলছেন, কিন্তু গডজিলা সেখানে পৌঁছে পুরো বিল্ডিং ধ্বংস করে, তাদের সবাইকে হত্যা করে। এখানে যে কেউ টোকিও পৌঁছায় সে নোরিকোকে খুঁজে পায় এবং তাকে তার সাথে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই সেনাবাহিনী সেখানে পৌঁছে ট্যাঙ্ক নিয়ে গডজিলা আক্রমণ শুরু করে, কিন্তু গডজিলার উপরও এর কোনো প্রভাব নেই। বরং এখন তার শরীর থেকে উজ্জ্বল ডানার মতো অংশ বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার মুখ থেকে উজ্জ্বল পারমাণবিক আলো বের হতে শুরু করে। গডজিলার মুখ থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর শক্তির কারণে শহরে একটি ভয়ানক পারমাণবিক বিস্ফোরণ ঘটে এবং টোকিওর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এদিকে গডজিলা নোরিকোর দিকে মুখ থেকে পারমাণবিক শক্তির একটি শক্তিশালী তরঙ্গ নিক্ষেপ করে। এটি দেখে নোরিকো তৎক্ষণাৎ কোইচিকে দূরে ঠেলে দেয় এবং নিজেই ভয়ানক ঢেউয়ের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বিস্ফোরণে নিহত হয়। এইসব দেখে কোইচি হাঁটুতে পড়ে যায় এবং নোরিকোর মৃত্যুতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। এরপর গডজিলা সেখান থেকে গর্জন করতে করতে এগিয়ে যায়। কোইচি রাগ এবং ব্যথায় ভরা তাকে যেতে দেখে এবং জোরে চিৎকার শুরু করে।
কিছুক্ষণ পর খবরে জানানো যায় গডজিলার এই হামলায় প্রায় ৩০০ জন নিহত হয় এবং প্রায় ২০,০০০ ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়। অন্যদিকে কোইচি এবং তার সমস্ত বন্ধুরা নোরিকোর মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হয়েছিল। এদিকে কেনজি কোইচিকে বলে যে সরকার গডজিলাকে হত্যা করার জন্য তাকে সহ কিছু লোককে বেছে নিয়েছে। কাউচি এবং তার সঙ্গীরা তারপর একটি মিটিংয়ে যান, যেখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন গডজিলাকে নির্মূল করার জন্য সরকার কর্তৃক নির্বাচিত সমস্ত লোককে ডেকেছিলেন। ক্যাপ্টেন সেখানে উপস্থিত সবাইকে বলেন যে এই লড়াইয়ে আমাদের সাহায্য করার কেউ নেই, তাই আমরা নিজেরা একসাথে আমাদের গডজিলাকে পরাজিত করতে হবে। তারপর কেনজি তার পরিকল্পনা ব্যাখ্যা করে এবং বলে যে আমাদের গডজিলাকে সমুদ্রের গভীরতম অংশের উপরে নিয়ে আসতে হবে এবং তার শরীরের বিভিন্ন অংশে গ্যাস সিলিন্ডার বেঁধে দিতে হবে, যাতে সে পানি থেকে উঠে এসে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে না পারে। এভাবে গডজিলা প্রায় ১৫০০ মিটার গভীরতায় নিমজ্জিত হবে, যেখানে চাপের কারণে তার মৃত্যু হতে পারে। এটা শুনে কোইচি তাকে জিজ্ঞেস করেন, এই পরিকল্পনা কি সত্যিই গডজিলাকে মেরে ফেলবে? এ বিষয়ে কানজি বলেন, আমি এ বিষয়ে সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারি না, কিন্তু আমার আছে। এছাড়াও আরেকটি পরিকল্পনা আছে। কানজি তার দ্বিতীয় পরিকল্পনার ব্যাখ্যা দেন এবং বলেন যে গ্যাস সিলিন্ডারগুলি যখন গডজিলাকে সমুদ্রের গভীরে নিয়ে যাবে, তখন সেই সিলিন্ডারগুলি থেকে বড় বেলুনগুলি বেরিয়ে আসতে শুরু করবে। এর কারণে গডজিলা হঠাৎ করে দ্রুত উপরের দিকে টানতে শুরু করবে এবং তার শরীর পানির চাপের এই তীব্র পরিবর্তন সহ্য করতে পারবে না। এই সময় আমরা তাকে বোমা দিয়ে আক্রমণ করব, যা তাকে হত্যা করতে পারে। কেনজির এই পরিকল্পনা শুনে কেউ কেউ এটাকে খুবই বিপজ্জনক মনে করেন, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু অধিকাংশ মানুষ এই পরিকল্পনাকে সমর্থন করে, কারণ তারা তাদের দেশকে ভালোবাসে, বাঁচাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চেয়েছেন। কিছুক্ষণ পর কোইচি এবং তার ৩ বন্ধু একটি বারে বসে আছে। সেখানে কেনজি তাদের বলে যে তারা তাকে আটকাতে গডজিলার গর্জনের একটি রেকর্ডিং বাজাবে। সেই শব্দ শুনে গডজিলা টোকিওর দিকে টেনে নেবে এবং তখনই তারা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। তারপরে কোইচি বলে যে তার একটি ফাইটার প্লেন দরকার, যাতে গডজিলা যখন শহরে আসে তখন সে তাকে আক্রমণ করতে পারে এবং তাকে বাকি লোকদের থেকে বিভ্রান্ত করতে পারে। এটা শুনে কেনজি বলে যে তার একটা ফাইটার প্লেন আছে, কিন্তু সেটা মেরামত করার জন্য একজন ভালো লোক দরকার। এ কথা শুনে কোচি তোচিবানার কথা ভাবেন, তাই তিনি তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। কিন্তু তোচিবানার সঠিক ঠিকানা পান না তিনি। সেজন্য সে বিভিন্ন পথে চিঠি পাঠাতে থাকে, যাতে কোনোভাবে ওই চিঠিগুলোর একটি তাচিনা পর্যন্ত পৌঁছায়। একদিন হঠাৎ কেউচিকে আক্রমণ করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাচিবানা তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে তাচিবানাই তাকে আক্রমণ করেছিল, তাকে অজ্ঞান করেছিল এবং তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তিনি কোচির পাঠানো সব চিঠি পড়েন। তিনি তার উপর খুব রাগান্বিত ছিলেন, কারণ কোইচি তার চিঠিতে লিখেছিলেন যে দ্বীপে মারা যাওয়া সমস্ত লোকের জন্য তাচিনা দায়ী। আসলে কোচি এটা ইচ্ছাকৃতভাবে লিখেছিল, যাতে তাচিবানা রেগে যায় এবং তাকে খুঁজতে আসে। এখানে কেউ গডজিলাকে হত্যার পুরো পরিকল্পনা চিটাচিবানাকে বলে এবং বলে যে সে তার ভুল সংশোধন করতে চায়। তারা গডজিলাকে মেরে ফেললে দেশের লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে। কোচির কাছ থেকে এই কথা শুনে তাচিবানা অবশেষে তাকে সাহায্য করতে আসে। এরপরে সবাই মিলে গডজিলাকে হত্যার মিশনের জন্য প্রস্তুতি শুরু করে। এদিকে কেনজি সবাইকে বলে যে মিশনের আগে তাদের পরিবারের সাথে একটি রাত কাটাতে হবে, কারণ এই মিশনে তাদের জীবন ব্যয় হতে পারে। কেনজি এবং সেজি শিরোকে বলে যে তার এই মিশনে আসা উচিত নয়, কারণ সে ইতিমধ্যেই আহত। কিন্তু শিরো জোর দিতে শুরু করে যে সেও এই মিশনের অংশ হবে। এখানে তাচিবানা ফাইটার প্লেন মেরামতে ব্যস্ত, অন্যদিকে কোইচি তার বাড়িতে। তারপর ছোট্ট মেয়েটি একটি পেইন্টিং দেখতে পেল, যেটিতে তিনি আরেকটি নোরিকোর ছবি এঁকেছেন। পেইন্টিং দেওয়ার পরে মেয়েটি কাঁদতে শুরু করে এবং বলে যে সে নোরিকোকে অনেক মিস করে। এ কথা শুনে কোইচিও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরপর সে মেয়েটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং তার কাছে একটি চিঠি রেখে বাড়ি থেকে চলে যায়। পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠলে চিঠিটি সুমিকোকে দেয়। সুমিকো চিঠি খুললে ভেতরে কিছু টাকা থাকে। কোইচি চিঠিতে লিখেছেন এখন এই মেয়েটির যত্ন নিতে হবে। এটা পড়ে সুমি বুঝতে পারে কোইচি কোন মিশনে গেছে। জীবিত ফেরার আশা খুব কম। এদিকে তাচিবানা কোচিকে বলে যে তিনি ফাইটার প্লেনটি সম্পূর্ণভাবে মেরামত করেছেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রতিস্থাপন করেছেন।
এছাড়া তাচিবানা বিমানে প্রয়োজনীয় সব অস্ত্র বসিয়েছে। গডজিলা কিভাবে তার মেকানিক সহকর্মী এবং নোরিকোকে হত্যা করেছিল সে কথা মনে করিয়ে দিয়ে সে এখন কোইচিকে অনুপ্রাণিত করে। তাই এখন তাদের গডজিলাকে হত্যা করে করে সেই সব মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। পরের দিন সবাই মিশনের জন্য প্রস্তুত হয়। গডজিলাকে তলব করার জন্য সেই সমুদ্রগুলি এর মধ্যে একটি বিশেষ ডিভাইস রাখা যাক। সেই যন্ত্র থেকে নির্গত শব্দ শুনে গডজিলা টোকিওর দিকে আসে এবং একটি জাহাজ তুলে পথে ফেলে দেয়। তারপর কোইনিচি তার ফাইটার প্লেন নিয়ে গডজিলায় পৌঁছান। অন্যদিকে কেনজি সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে কোচি তাকে বিভ্রান্ত করার জন্য গডজিলায় অবিরাম গুলি চালাতে শুরু করে। এটি গডজিলাকে ক্ষুব্ধ করে এবং বিমানটিকে তাড়া করতে শুরু করে। একইভাবে সে সমুদ্রের সেই অংশে পৌঁছে যায় যেখানে কেনজি তার জন্য একটি জাল বেঁধে রেখেছে। সেখানে গডজিলা দুটি জাহাজ দেখে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ক্রোধে গডজিলা তার পারমাণবিক আলো দিয়ে ওই জাহাজগুলোকে আক্রমণ করে, যার ফলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে গডজিলাও আহত হয়। এদিকে তার পরিকল্পনা অনুযায়ী কেজি অন্যান্য লোকজনের সাথে সাগরে গ্যাস সিলিন্ডার ডাম্প করা শুরু করে। তারের সাহায্যে তারা গডজিলার শরীরে সিলিন্ডার বেঁধে দেয়। এই সময়ে কোইচি কেজি এবং অন্যদের থেকে তার মনোযোগ সরাতে গডজিলাতে গুলি চালাতে থাকে। জাহাজে যাবেন না। ঠিক যেমন গডজিলা তার পারমাণবিক আলো দিয়ে আক্রমণ করতে চলেছে, সিলিন্ডারগুলি তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। তবে এটিও গডজিলাকে হত্যা করে না। অতএব তার দ্বিতীয় পরিকল্পনা অনুসারে কাঞ্জি সিলিন্ডারের সাথে সংযুক্ত বড় বেলুনগুলিকে ফুলিয়ে দেয়, যাতে গডজিলা দ্রুত উপরে আসতে পারে। কিন্তু গডজিলা সেই বেলুনগুলো ফাটিয়ে দেয়। এমতাবস্থায় কেনজি এবং তিনি জাহাজের সাথে লাগানো বড় কানের সাহায্যে গডজিলাকে উপরে টেনে তোলার চেষ্টা শুরু করেন, যার কারণে তার একটি কান ভেঙে পড়ে। তখনই শিরোসেও কিছু লোকের সাথে সেখানে পৌঁছায় এবং গডজিলা টেনে কাজিকে সাহায্য করতে শুরু করে। অনেক পরিশ্রমের পর অবশেষে গডজিলা আবার সমুদ্র থেকে বেরিয়ে আসে। এখন তাকে খুব আহত দেখাচ্ছে। এরপরে গডজিলা আবার তার পারমাণবিক আলো ছেড়ে দেওয়ার প্রস্তুতি শুরু করে এবং তার পুরো শরীর নীল আভায় পূর্ণ হয়। ঠিক সেই মুহূর্তে কোইচি তার ফাইটার প্লেনটি সরাসরি গডজিলার মুখে নিয়ে যায়। পরের মুহূর্তে একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং এই ভয়ানক বিস্ফোরণে গডজিলা নিহত হয়। এখানে বাকি সবাই কোইচি থেকে এসেছে তারা খুব দুঃখ পায়, কারণ তারা অনুভব করে যে সেই বিস্ফোরণে কেউ মারা গেছে। কিন্তু সবার চোখ তখন আকাশের দিকে, যেখানে কাউকে প্যারাসুটের সাহায্যে ধীরে ধীরে নামতে দেখা যায়। আসলে তাচিবানা আগেই বলেছিল কোইচিকে এই মিশনে টিকে থাকতে হবে, তাই তিনি প্লেনের সিটে প্যারাশুট লাগিয়ে দেন। কোইচিকে জীবিত দেখে সেখানে উপস্থিত সবাই তাকে সালাম দেয়। কেউ তীরে পৌঁছালে সুমিকো তার কাছে এসে তাকে একটি চিঠি দেয়। কেউ সেই চিঠি পড়তেই সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যান। সেখানে পৌঁছে তিনি দেখেন নোরিকো এখনও বেঁচে আছেন। কোইচি তাকে দেখে খুব খুশি হয় এবং তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। এদিকে আমরা সমুদ্রের ভিতরে গডজিলার মাংসের একটি ছোট টুকরো দেখতে পাই, যা ধীরে ধীরে পুনরায় মিলিত হতে শুরু করে। এটি স্পষ্ট করে যে গডজিলা সম্পূর্ণরূপে মৃত ছিল না এবং সে আবার জীবিত হতে পারে, এবং এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।